আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছো। একটা ছুটির দিনের সকালবেলায় তোমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য একটু দুঃখিত। তবে আশা করি আজকের ক্লাসে আমরা যা কিছু শিখব সেই জিনিসগুলো শেখার পরে তোমাদের আর এতটা খারাপ লাগবে না এই মুহূর্তে যতটা খারাপ লাগছে ঘুম থেকে ওঠার কারণে। আচ্ছা, তো আজকে আমি তোমাদের অনুরোধে বাংলা দ্বিতীয় পত্র পড়াতে চলে আসলাম, কারণ আমরা অনেকদিন ধরেই বাংলা প্রথম পত্র পড়েছি এবং আমরা বাংলা প্রথম পত্রের অনেকগুলো গল্প কবিতাই ইতোমধ্যে পড়ে ফেলেছি। তো এখন আমি আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে পদ প্রকরণ। তো পদ যেহেতু বিশাল বিস্তৃত একটা ব্যাপার, আমরা আলাদা আলাদা করে ভাগ ভাগ করে ক্লাসগুলো নিব এবং আজকের ক্লাসটা আমি মূলত নেওয়ার চেষ্টা করব বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম পদের উপর। চেষ্টা করব বলছি এই কারণে, কারণ যেহেতু ক্লাসটা একটু ব্রড এবং অনেক সময় দেখা যায় যে ক্লাস প্ল্যান আমি যতটুকু নিয়ে আসি তোমাদের প্রশ্নের কারণে এবং অনেক যেহেতু তোমাদের জানার জিজ্ঞাসা থাকে, এই কারণে প্রশ্নের উত্তর দিতে দিতে হয়তোবা অনেক সময় যতটুকু কিনা প্ল্যান থাকে ততটুকু প্ল্যান এক্সিকিউট করা যায় না। এই কারণে একটা ক্লাস এক্সটেন্ড করে পরের ক্লাসও নিতে হতে পারে। তো একটু ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটা দেখছো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটার বিস্তৃতি মোট কত দূর। আচ্ছা, ইতোমধ্যেই প্রায় 50 জন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। যারা এখনো যুক্ত হও নাই, অর্থাৎ তোমরা যারা জানো যে তোমাদের বন্ধুরা ক্লাস করতে চায়, নিজেদের গ্রুপে বা নিজেদের পার্সোনাল কনভারসেশনে এটা নিয়ে কথা বলা বলি হয়েছে যে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার, তাদেরকে তোমরা এখন একটু মেনশন করে জানাও, ঠিক আছে? ইতোমধ্যেই দেখতে পাচ্ছি যে অনেক বন্ধুরাই তাদের বন্ধুদেরকে মেনশন করে জানাচ্ছ। তো আমি একটু কমেন্ট পড়ি তোমাদের, ইন দ্য মিন টাইম একটু অপেক্ষা করবো যাতে তোমাদের বাকি বন্ধুরাও চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা একটু ছোট্ট সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের স্কেজিউল নিয়ে একটা সমস্যা। অর্থাৎ দেখা যাচ্ছিল যে ক্লাস ওভারল্যাপ করছে। মূলত সকালবেলার যে সময়গুলো আছে, অর্থাৎ এই যে শুক্র শনি সোম বুধ এই যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আমি আর সম্পদ বাংলা ক্লাস নেই। এখন ঘটনা হচ্ছে যে আমি আর সম্পদ দুইজনেই 10 মিনিট স্কুলের এমনকি একই টিমে চাকরি করার কারণে আমাদের অবসর সময়গুলোও যেমন সেম, আবার আমাদের ব্যস্ততার সময়গুলো সেম। অর্থাৎ অন্যান্য দিনগুলোতে দেখা যায় যে আমাদের মিটিং থাকে, আমাদের কাজ থাকে, আমাদের অফিস থাকে। এই কারণে আমরা সকালবেলার সময়গুলোকে বেছে নেই। এখন ঘটনা হয়েছে যেটা, যে ইংলিশ বাংলা আইসিটি যে কোর্সটা রয়েছে, সেই কোর্সের টাইমের সাথে এইচএসসি ক্র্যাশ কোর্সের আবার টাইমটা ওভারল্যাপ করছিল। অর্থাৎ দেখা যাচ্ছিল যে একই সময় দুইটা ক্লাস হচ্ছিল। তোমরা অনেকেই এটা নিয়ে একটু অভিযোগ করছিলে যে ভাইয়া কেন একই সময় দুইটা ক্লাস হচ্ছে, আমরা করতে পারছি না, দুইটা ক্লাসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, দুইটা ক্লাসে আমি করতে চাই, কিন্তু একই সময় তো দুইটা ক্লাস করা সম্ভব না। এই কারণেই আমরা দুজন কথা বলে ঠিক করেছি যে এখন থেকে ইংলিশ বাংলা আইসিটি কোর্সে আমরা ক্লাস নেব হচ্ছে সকাল সকাল 9টা বা 9:30টার দিকে, ঠিক আছে? এইটা আজকে থেকে আমরা এই জিনিসটাই কার্যকর করব। আর এরপরে সম্পদ আবার ক্লাস নেবে 10:30টা থেকে, অথবা আমিও ওই কোর্সে যখন ক্লাস নেব এইচএসসি ক্র্যাশ কোর্সে তখন 10:30টা থেকে। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে ভাইয়া অনেকদিন পর আপনার ক্লাস করছি। হ্যাঁ, আমিও অনেকদিন পরই আসলাম, ঠিক আছে। সিফাত খান রাজ বলছে ভাইয়া অপরিচিতার পরীক্ষা নেবেন না। অপরিচিতা তো আমি পড়াই নাই, সম্পদ পড়িয়েছে খুব সম্ভবত। তো আমি সম্পদকে বলে দিব নিবে পরীক্ষা, সমস্যা নেই। আচ্ছা, আজকে স্টুডেন্ট সংখ্যা একটু কম, তবে কম স্টুডেন্ট থাকা কিন্তু একটা খুব ভালো ব্যাপার। সেটা আমি কখনো এইটা নিয়ে অরিড না যে আচ্ছা স্টুডেন্ট সংখ্যা কম কেন। আমার কাছে মনে হয় যে কম সংখ্যক স্টুডেন্টও যদি অ্যাটেন্টিভ হয়, যদি মনোযোগী হয়, তাহলে তারা যে রেসপন্সটা করে সেই রেসপন্সটা আমাকে বেশি সংখ্যক স্টুডেন্টের একটা ক্লাসের চেয়েও ভালো আউটপুট এনে দিতে পারে বা ভালো একটা ফিডব্যাক আমি পেতে পারি। আচ্ছা, ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আমরা পড়বো হচ্ছে পদ প্রকরণ। এবং পদ প্রকরণ যেহেতু তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছো, আগে ক্লাসের শুরুতেই আজকের ক্লাসের সিস্টেমটা বলে দিই। পদ প্রকরণ যেহেতু আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, তাই আমরা আজকে পদ প্রকরণে আমি তোমাদেরকে টাইটেলটা বলবো, তোমরা আমাকে এক্সাম্পল বলবা, ঠিক আছে? আমি বলবো যে মনে করো ভাব বিশেষণ কোনটা, তখন তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবা একটা করে এক্সাম্পল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা পড়ব হচ্ছে আজকে পদ প্রকরণ, এবং আমার নাম তো তোমরা ইতোমধ্যে সবাই জানো, আমার নাম হচ্ছে ফারহান সাকিব। আচ্ছা, দেখি পদ প্রকরণের প্রথম স্লাইডে কি আছে। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে পদ কি বা পদ কাকে বলে। পদ, আচ্ছা, যে কোনো বাক্যে
ব্যবহৃত যে কোনো শব্দকেই আমরা পদ বলতে পারি। কি বললাম? যে কোনো বাক্যে ব্যবহৃত যে কোনো শব্দকেই আমরা পদ বলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে সকল শব্দই পদ না। বুঝছো? সকল শব্দই কিন্তু পদ না। কেন? কারণ একটা শব্দ তখনই পদে রূপান্তরিত হয়, একটা শব্দকে আমরা তখনই পদ বলতে পারি যখন কিনা সেই শব্দটা একটা বাক্যে ব্যবহার করা হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া, তাহলে এমন কি পার্থক্য হলো? মানে মনে করো যে আমি ভাত খাই, এটাতে আমি আলাদা করে যখন এটা বাক্যে ব্যবহার হচ্ছে না, মনে করো তিনটা র্যান্ডম শব্দ, আমি, ভাত আর খাই, এই তিনটা যখন র্যান্ডম শব্দ আমি বলছি তখন এই তিনটা পদ না। কিন্তু এই তিনটা শব্দই যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে তখন আবার তিনটা শব্দকে আমি আলাদা করে পদ বলছি। তোমরা কি আমাকে একটু পার্থক্যটা বলতে পারবা যে কেন বাক্যে ব্যবহৃত হলে একটা শব্দকে পদ বলি, আর বাক্যে যদি ব্যবহৃত না হয়, একটা শব্দ যদি র্যান্ডম স্বাধীন অবস্থায় থাকে, তখন আমরা সেটাকে পদ বলতে পারি না? একটু কমেন্টে লিখে জানাও দেখি। অলরেডি 100 জন বন্ধু আমাদের সাথে ঘুম থেকে উঠে জয়েন করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যে আগামীর পথে আগানোর অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য। আচ্ছা, একটু কমেন্টে লিখে জানাও যে কেন বাক্যে ব্যবহৃত হওয়া শব্দ মাত্রই পদ, কিন্তু স্বাধীন কোনো শব্দ পদ না। অনেকেই সালাম দিচ্ছ, নমস্কার দিচ্ছ, আদাব দিচ্ছ, সবাইকেই সালাম, আদাব এবং নমস্কার। তাহসিনুল ইসলাম চিরন্তন সত্য বলছে। আচ্ছা দেখি, তারপরে কই কই আমার কমেন্ট, আমার প্রশ্নের উত্তর কই? আচ্ছা, আমি যেটা প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে বাক্যে ব্যবহৃত হলেই একটা শব্দ পদ হয়ে যায়, কিন্তু সেই শব্দটা যখন আলাদাভাবে ব্যবহৃত হয় তখন সেটা পদ হয় না। কেন হয় না? আচ্ছা, এখনো সবাই আমাকে সালাম দিচ্ছ, কেমন আছি আমি জিজ্ঞেস করছো, কিন্তু আমাদের ক্লাস তো এগিয়ে যাচ্ছে। সবার আগে সঠিক উত্তরটা দিয়েছে হচ্ছে অদিতি রুদ্র। অদিতি রুদ্র বা রুদ্রা বলছে যে পদ বিভক্তিযুক্ত হয় কিন্তু শব্দ হয় না। আচ্ছা, অমিত হাসান বলছে বিকজ ওয়ার্ডটা সেন্টেন্সে ইউজ না করলে এটা ভিন্ন ভিন্ন পদ হতে পারে। না, এটা অ্যাকুরেট অ্যান্সার না। রুকাইয়া কায়সার বলছে বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে পদ। আবরার ফাহিম রাজুল বলছে এটাই সায়েন্স। সুমাইয়া জাহান ঐশী বলছে জানি না। মিশকাতুল জান্নাত বলছে বিভক্তি নেই তাই। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে পদ বিভক্তিযুক্ত হয় কিন্তু শব্দ হয় না। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা তাহলে সঠিক উত্তরটা বলতে, তোমরা যারা যারা উত্তর করেছো মোটামুটি বেশিরভাগের উত্তরই সঠিক। পদ হতে হলে সেটাকে বাক্যে ব্যবহার হতে হয়। কেন? কারণ বাক্যে ব্যবহৃত যে কোনো শব্দকে একটা পদ বলে, কারণ হচ্ছে বাক্যে ব্যবহার হওয়া মানেই বাই ডিফল্ট সেটার সাথে কোনো না কোনো বিভক্তি আছে। আমরা কি জানি বিভক্তি কোনগুলা? একটু কমেন্টে লিখে জানাও তো বিভক্তিগুলো মনে আছে কি না। বিভক্তি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, তোমরা একটু কমেন্টে লিখে জানাও তো বিভক্তি মনে আছে কিনা। কাজী এমডি সানাউল্লাহ বলছে বিভক্তি কি? সৃষ্টি বলছে বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে পদ। হ্যাঁ, সেটা বুঝেছি। এখন আমাকে বলো তো বিভক্তি কোনগুলা? বিভক্তি, ভক্তি মানে কি? মন্দিরা ব্যানার্জি বলছে প্রথমা টু সপ্তমী। আচ্ছা, তাসিনুল ইসলাম বলছে কে, রে, এর দ্বারা, কর্তৃক, এগুলো হচ্ছে বিভক্তি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যদি বলি, আচ্ছা সবই তো বুঝলাম যে আমি যদি একটা একটা বাক্য বলি, যেটা আমি বলছিলাম আমার পছন্দের বাক্য, আমরা সবাই জানি যে আমরা ভাত খাই। তো আমি ভাত খাই, এখানে বলো তো বিভক্তি কই? আমি ভাত খাই, এখানে তো আমিও একটা পদ, ভাতও একটা পদ, খাইও একটা পদ। কারণটা হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে যে এই তিনটা শব্দই আলাদা আলাদা করে একটা বাক্যে ব্যবহৃত হয়েছে, এই কারণে তিনটাই পদ। এখন তাহলে আমাকে বলো তো, এইখানে বিভক্তিটা কই? আমি ভাত খাই, এখানে বিভক্তি কই? এটা যদি বোঝো তাহলে বুঝবো যে তোমরা, এটা যদি বুঝো তাহলে বুঝবো যে তোমরা বিভক্তিটা বোঝো। আমি ভাত খাই,
কোথায় বিভক্তি কোথায়? আমিতে কোথায় বিভক্তি? ভাতে কোথায়? খাইতে কোথায়? তাহসিনুল ইসলাম বলছে শূন্য বিভক্তি। আচ্ছা, তারপরে ঠিক আছে। তার মানে আমরা যে প্রশ্নটার উত্তর পেলাম সেটা হচ্ছে, মনে করো যদি এমন হয় যে আমি ভাত খাই, এখানে একটা এক্সাম্পল তোমাদের জন্য লিখে দেই, হ্যাঁ, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আমি ভাত খাই, ঠিক আছে, আমিটাও একটা পদ, ভাতটা একটা পদ, খাইটাও একটা পদ, ঠিক আছে। লিখে দেই এখানে, যেমন আমি ভাত খাই, এখানে এখানে সবগুলোই পদ, হ্যাঁ, এখানে সবগুলোই পদ, বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, অথবা আমরা লিখে দেই যে শূন্য বিভক্তি যুক্ত হচ্ছে, শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। এই তো লিখে দিয়েছি তোমাদের জন্য। তার মানে যখন দেখবা যে কোনো বিভক্তি দেখে বোঝা যাচ্ছে না, তখন বুঝবা যে সেখানে শূন্য বিভক্তি আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাই, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। পদ দুই প্রকার, পদ দুই প্রকার, যথা এক সব্যয় পদ আর দুই হচ্ছে অব্যয় পদ। পদ কয় প্রকার লিখে জানাও তো দেখি, পদ কয় প্রকার? এক সব্যয় পদ আর দুই অব্যয় পদ। আচ্ছা, আমরা সবাই জানি যে অব্যয় পদ কোনটা, অব্যয় পদ কোনটা আমরা জানি না, বলো তো। অব্যয়পদ কোনটা আমরা কি জানি? একটু লিখে জানাও তো। অব্যয়পদের মেইন ফিচার কি? আমি একটু কমেন্টে দেখি। অব্যয়পদের মেইন ফিচারটা কোথায় দেখি তো। পদ দুই প্রকার, যথা এক সব্যয় পদ আর দুই হচ্ছে অব্যয় পদ। এক সব্যয় পদ, দুই অব্যয় পদ। অব্যয় পদ বলতে আমরা বুঝি যে পদটার কোনো ব্যয় নাই। ব্যয় নাই মানে কি? ব্যয় নাই মানে হচ্ছে যে পদের কোনো ডিফারেন্স হয় না, অর্থাৎ যেই পদের কোনো ক্ষয় হয় না, বা যে পদের কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে পদ কয় প্রকার? পদ দুই প্রকার, এক সব্যয় পদ, দুই অব্যয় পদ। অব্যয় পদের কি হয়? অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না, অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে আমি যদি পদকে দুই প্রকার করে বলি, আমি যদি পদকে দুই প্রকার করে বলি, এক প্রকার হচ্ছে অব্যয় পদ, আরেক প্রকার হচ্ছে সব্যয় পদ। তার মানে হচ্ছে অব্যয় পদের, অব্যয় পদটার মেইন ফিচার হচ্ছে কি? অব্যয় পদ পরিবর্তিত হয় না, অর্থাৎ অবভিয়াসলি বাই ডিফল্ট এর কাউন্টার পার্ট যেটা আছে, অর্থাৎ সব্যয় পদ, সব্যয় পদের কি হয়? সব্যয় পদের কিন্তু তাহলে পরিবর্তন হয়, বুঝছো? সব্যয় পদের কি হয়? সব্যয় পদের কিন্তু তাহলে পরিবর্তন হয়। আচ্ছা, এই তো বুঝতে পেরেছো তোমরা। অনেকেই কমেন্ট করে জানাচ্ছ অ্যান্ড অর বাট, ঠিক আছে। আরেকটু কমেন্ট দেখি তোমাদের। হাসান জুবাইর বলছে এক ধাপে এগিয়ে, হাসান জুবাইর গাজী পাম্পের মতো এক ধাপে এগিয়ে, সবার চেয়ে এগিয়ে, যে পদ দেখায় সে থাকে সবার চেয়ে এগিয়ে। তো হাসান জুবাইর বলছে যে সব্যয় পদ চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। অনেক ধন্যবাদ হাসান জুবাইর একটা চমৎকার রিলেভেন্ট কমেন্ট করার জন্য। পরবর্তীতে আচ্ছা, তাসিনুল ইসলাম বলছে ছোটবেলায় না পদ পাঁচ প্রকার ছিল। এক্স্যাক্টলি, আমি যখন ছোট ছিলাম, এমনকি আমি যখন বড় ছিলাম, তখনও কিন্তু পদ পাঁচ প্রকার ছিল, অর্থাৎ পদকে একবারে পাঁচটা প্রকার বলা হতো। কি কি বলতো? পদকে আমরা যখন পাঁচ প্রকার হিসেবে জানতাম তখন কি কি বলা হতো বলতো?
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আরেকটা কি, আরেকটা হচ্ছে অব্যয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এইভাবে পাঁচ প্রকার হিসেবে পড়তাম, কিন্তু এখন আমরা যেহেতু বড় হয়েছি আমরা পদকে পদের ফিচার অনুযায়ী, অর্থাৎ পদ পরিবর্তন হয় নাকি পদ পরিবর্তন হয় না তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সব্যয় পদ যেটার পরিবর্তন হয়, আর একটা হচ্ছে অব্যয় পদ যেটা পরিবর্তন হয় না। এখন দেখি তো সব্যয় পদ আবার কয় প্রকার। সব্যয় পদ চার প্রকার। সব্যয় পদ চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। যদি এইটা শিখে থাকি যে অব্যয়পদের মেইন ফিচার হচ্ছে অব্যয়পদ পরিবর্তিত হয়, তাহলে বলো তো সব্যয়পদের মেইন ফিচারটা কি হওয়া উচিত? সব্যয়পদের মেইন ফিচারটা কি হওয়া উচিত? সব্যয় মানে কি? আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিতে পারছো। জায়মা মেহজাবিন জিজ্ঞেস করেছে চার প্রকার কেন হলো। জায়মা, আমি তোমাকে আরেকবার উত্তরটা বলি, ঠিক আছে? উত্তরটা হচ্ছে যে একটা পদ সেটার কি পরিবর্তন হয় নাকি পরিবর্তন হয় না তার উপর নির্ভর করে এখন পদকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ কি সেটা তো আমরা সবাই জানি। অব্যয় পদ হচ্ছে যেই পদের কোনো পরিবর্তন হয় না বা যেই পদের কোনো ব্যয় হয় না। আর আর সব্যয় পদ হচ্ছে একদম এর বিপরীতটা। সব্যয় পদ মানে হচ্ছে যে পদের পরিবর্তন হয়। আমরা যদি সব্যয় পদগুলো দেখি তাহলে কিন্তু আমরা বুঝবো যে সব্যয় পদের কিরকম পরিবর্তন হয়। যেমন হচ্ছে সব্যয় পদ চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলোর প্রত্যেকটারই এক্সপ্লেনেশন আমি পরবর্তীতে যেহেতু বলবো বড় করে, এখানে আর না বলি বা সময় ক্ষেপণ না করি। তারপর দেখি আর একটা পদ আছে, সেটা হচ্ছে অব্যয় পদ, যেটা তো আমরা ইতোমধ্যে বলে ফেলেছি। অর্থাৎ সব্যয় পদ চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আর এরপর হচ্ছে অব্যয় পদ। এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে ভাইয়া, যদি অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন আসে যে পদ কয় প্রকার, যদি অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন আসে যে পদ কয় প্রকার, তাহলে উত্তর কি দিবা বলো তো? দুই প্রকার দিবা নাকি পাঁচ প্রকার দিবা? লিখে জানাও। দুই প্রকার নাকি পাঁচ প্রকার? উত্তর কি দিবা অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্ন আসে? সবাই বলছে দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। হ্যাঁ, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্ন আসে যে কয় প্রকার, তাহলে দুই প্রকার লিখতে চাও তোমরা, ইন্টারেস্টেড। কিন্তু যদি কখনো এরকম হয় যে অপশনে দুইটা নাই, অপশনে আছে হচ্ছে মনে করো চার, পাঁচ, ছয়, সাত প্রকার, তখন কিন্তু আবার পাঁচ প্রকারই দিতে হবে, ঠিক আছে? তখন কিন্তু পাঁচ প্রকার দিতে হবে। একটু অপশনসটা দেখতে হবে যে এইখানে যখন প্রশ্ন করা হচ্ছে অপশন দেখলে তুমি বুঝতে পারবা যে তোমাকে আসলে উত্তরে কি চাওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি। এখন আমরা বিশেষ্য পদের প্রকারভেদ পড়ব, ঠিক আছে? বিশেষ্য পদের প্রকারভেদ আমরা একটু স্লো আগাচ্ছি, হ্যাঁ। আমরা যেহেতু গ্রামার পড়ছি এবং গ্রামার যেহেতু একটা কঠিন এবং বোঝার বিষয়, এই কারণে আমরা একটু স্লো আগাচ্ছি। আমরা যেটা করব যে আমরা ইন্টারেক্ট করব ক্লাসে, ঠিক আছে? তোমরা ইতোমধ্যেই দেখেছি যে তোমরা খুবই মনোযোগী স্টুডেন্ট, কারণ মনোযোগী শিক্ষার্থী হওয়া ছাড়া একটা শুক্রবার সকাল 9টার ক্লাসে করতে পারার কথা না। সপ্তাহে সারাদিন আমরা পরিশ্রম করি, পড়ালেখা করি, অনেক রকম কাজ করি, ঠিক আছে? সব কিছুর পরে দেখা যায় যে আমরা সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে এসে আমরা একটু ঘুমানোর চেষ্টা করি, তাই না? আর আজকে যারা হচ্ছে এই উইকেন্ডে আমার ক্লাস করার জন্য সকাল সকাল চলে এসেছো, প্রথমত তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, এবং দ্বিতীয়ত তাদের নিয়ে আমি খুবই আশাবাদী। তোমাদের জন্য আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে যে তোমরা তোমাদের এই যে পরিশ্রমটুকু, এই যে তোমাদের কষ্টটুকু, এটার উত্তম প্রতিদান যাতে পাও, তোমরা যাতে সবাই জীবনে অনেক ভালো করতে পারো। যারা একদম ছোটবেলা থেকে এরকম পরিশ্রমী, কর্মোদ্যমী এবং যারা হচ্ছে নিজেদের কাজ নিয়ে খুবই ডিটারমাইন্ড, খুবই ডেডিকেটেড, এবং যারা হচ্ছে নিয়মিত একটানা একটা পরিশ্রম করে যায়, তারা কিন্তু জীবনে কোনো না কোনো সময় গিয়ে একটা সার্টেন লেভেলে পৌঁছাতে পারেই, ঠিক আছে? তো আজকে আমরা পড়াচ্ছি, আমরা এখন বিশেষ্য পদের প্রকারভেদ পড়ব। বলো তো, বলো তো, আচ্ছা, এখন আমাকে বলো তো যে
বিশেষ্য পদ কাকে বলে জানো তোমরা? একটু কমেন্টে লিখে জানাও তো বিশেষ্য পদ কাকে বলে। জহুরুল ইসলাম গুটিবাজি করছে। জহুরুল ইসলাম বলছে অপশনে 2 এবং 5 দুটোই থাকলে তখন কি করব? তখন 2, উত্তর তখন 2 দিবা। আচ্ছা, বিশেষ্য পদ, বিশেষ্য পদ কাকে বলে বলো তো? আর আরেকটা জিনিস আমি বলি, আমি ছোটবেলায় যেটা করতাম, আমার জন্য বাংলা নামগুলো মনে রাখা কেন যেন একটু কঠিন মনে হতো। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ইংরেজি দিয়ে মনে রাখতাম। বিশেষ্য পদের ইংরেজিটা কি বলো তো? বিশেষ্য পদের ইংরেজিটা কি? বিশেষ্য পদের ইংরেজি বললেই কিন্তু অর্ধেক পারা হয়ে যাবে। সিরাজুম মনির আখি বলছে যে পদ কোনো বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। আচ্ছা, তারপর হচ্ছে বিশেষ্য পদ 6 প্রকার বলছে শামীম হাসান। হাসান জুবাইর বলছে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই বিশেষ্য পদ। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সঠিক উত্তরটা দিয়েছো। বিশেষ্য খুবই সিম্পল একটা জিনিস, যখন কোনো কিছুর নাম বোঝাবে তখন সেটাকে বিশেষ্য পদ বলে। এখন আমি যদি বলি যে, আমি যদি বলি মনে করো যে সততা একটা ভালো গুণ, সততা একটা ভালো গুণ, এইখানে যে সততাটা এটা কি বিশেষ্য নাকি বিশেষণ বলো তো দেখি, কেমন বুঝো তোমরা? আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, সততা একটা ভালো গুণ, এই বাক্যটা বা এই উদাহরণটা আমি যদি দেই, তাহলে এইখানে সততা এইটা কি বিশেষ্য নাকি বিশেষণ? মিশকাতুল জান্নাত বলছে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বলো তো সততা একটা ভালো গুণ, এখানে সততা কি বিশেষ্য নাকি বিশেষণ? আচ্ছা, অনেকেই বলছে যে সততা বিশেষ্য, সততা বিশেষ্য বলছো, ঠিক আছে। হ্যাঁ, এইখানে কিন্তু সততা একটা বিশেষ্য, কারণ এইটা একটা গুণের নাম বোঝাচ্ছে। এইটা কিন্তু একটা গুণের নাম বোঝাচ্ছে। আমি যদি বলতাম আমি একজন সৎ মানুষ, তাহলে এইটা আমার অবস্থা বোঝাতো। এইখানে আমি যে সর্বনামটা আছে, আমি যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটার একটা অবস্থা বোঝাতো সৎ এই শব্দটা। তখন এইটা একটা মডিফায়ার হিসেবে কাজ করতো। তখন এটা দেখা যেত যে আমাকে এটা বিশেষায়িত করছে বা আমার এটা দোষ গুণ অবস্থা বিবেচনা করতে সাহায্য করছে। এই কারণে আমি একজন সৎ মানুষ, এইখানে সৎ একটা অ্যাডজেক্টিভ বা এখানে সৎ একটা বিশেষণ, কিন্তু সততা একটি ভালো গুণ, এইখানে সততা কিন্তু একটা বিশেষ্য, কারণ এখানে এটা একটা গুণের নাম বুঝেছে। ঠিক আছে, আমরা তারপরে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশেষ্য পদের প্রকারভেদ। আচ্ছা বলো তো বিশেষ্য পদ কয় প্রকার? আমি একটু লিখে দিই, এখানে যদিও টেবিলটা আছে, কিন্তু যদি আলাদা করে লেখা থাকে দেখা যাবে যে তোমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে। যে আমি এখানে একটু লিখে দিই যে বিশেষ্য পদ 6 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ 6 প্রকার। বিশেষ্য পদ 6 প্রকার। যেই 6 প্রকার নিয়ে আমরা এক্ষুনি কথা বলা শুরু করে দেব, যে 6 প্রকার নিয়ে আমরা এক্ষুনি কথা বলা শুরু করে দেব। ওকে, হয়ে গেছে। বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। এই তো সবাই লিখে ফেলেছ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখি কি কি। প্রথমেই আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সংজ্ঞাবাচক বিশেষ্য। নজরুল, ওমর, ঢাকা, মেঘনা, হিমালয়, গীতাঞ্জলি, বিশ্বনবী। আচ্ছা, এইখানে কেন এই জিনিসগুলো এক একটা বিশেষ্য হিসেবে বিবেচিত হচ্ছে সেটা আমরা হয়তো বা সবাই জানি। যে আমরা জানি যে
কাজী নজরুলের নজরুল কেন বিশেষ্য, ওমর ফারুকের ওমর কেন বিশেষ্য, ঢাকা, মেঘনা, হিমালয়, গীতাঞ্জলি, বিশ্বনব্বী সবগুলোই যে বিশেষ্য, এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই, রাইট? এটা নিয়ে তো আমাদের কোনো বিভ্রান্তির জায়গা নেই যে আচ্ছা এটা নাউন হলো কেন। আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে এইটা সংজ্ঞাবাচক বিশেষ্য হলো কেন, বা এটা ডেফিনিটিভ নাউন কেন হলো, এটা ডেফিনেশন ওয়াইজ নাউন কেন হলো, বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটা? সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে যেইগুলোর একদম যখন যখন আমি কোনো একটা বিশেষ্যকে মেনশন করি তখন যদি আমি এক্স্যাক্ট বুঝি আচ্ছা এইটা পার্টিকুলার কোনো কিছু একটাকে নির্দেশ করছে। বা মনে করো নজরুল, আমি যদি একটা বাক্যে র্যান্ডম বলি নজরুলের কথা, বা একটা বাক্য ছাড়াও যদি আমি মনে করো একটা শব্দ হিসেবে নজরুলের কথা বলি, তখন দেখা যাবে এই যে নজরুল, এই নজরুল কিন্তু র্যান্ডম কোনো নজরুল না, ইনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অর্থাৎ শুধুমাত্র নজরুল বললেও আমি কিন্তু বুঝি যে এই শব্দটার কনটেক্সট কি, অর্থাৎ এই শব্দটার যে একটা আলাদা সংজ্ঞা আছে, এইটা যে বাকি অন্য রহিম কবির, রহিম করিম, তারপর হচ্ছে দবির কবিরের মতো সাধারণ কোনো নাম যে এটা না, সেটা কিন্তু আমি বুঝি। এই কারণে এটাকে আমরা বলছি সংজ্ঞাবাচক বিশেষ্য, বুঝছো? আচ্ছা, আর একদম সহজে যদি তোমরা বুঝতে চাও তাহলে আমি বলতে পারি যে সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে যখন কোনো বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায়, যে কারো নাম বোঝায় কোনো ব্যক্তি বা স্থান, তখন সেটাকে আমি সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে পারি। এটাও তোমাদের জন্য একটু লিখে দেই, হ্যাঁ, যাতে করে তোমাদের কিনা এইটাও বুঝতে সুবিধা হয়। সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটা? সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে যেখানে কিনা ব্যক্তি বা স্থানের নাম থাকে, ঠিক আছে? এই যে ব্যক্তি অথবা স্থান অথবা বই ইত্যাদির নাম যদি থাকে সরাসরি, তখন আমি বুঝবো সেটা কি, সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। এই তো ঠিক আছে। তারপরে দেখি সুমাইয়া জাহান ঐশী বলছে বৃষ্টি হচ্ছে, কারেন্ট না গেলেই হয়। আমার কারেন্ট গেলে আসলে দুঃখ আফসোস করা ছাড়া কিছু থাকবে না। তারপরে দেখি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বলতে কোনটা বোঝানো হয়? জাতিবাচক বলতে একটা কমিউনিটি বোঝানো হয়, বুঝছো? যখন হচ্ছে একাধিক বোঝানো হয়, আমি একটু বুঝে এখানে একটু লিখে দেই। আয় হায়, চলে গেল। আচ্ছা, জাতিবাচক বিশেষ্য বলতে আমরা বুঝি যখন হচ্ছে একটা কমিউনিটি বোঝানো হয়। এখন গরুদের কি কমিউনিটি থাকতে পারে? গরুদের আবার কমিউনিটি থাকতে পারে না। এই কারণে আমরা বলি যে একাধিকের সমন্বয় বা একাধিক অথবা দল যদি বোঝানো হয়, তখন আমরা সেটাকে কি বলতে পারি? তখন আমরা সেটাকে বলতে পারি জাতিবাচক বিশেষ্য। যেমন কিনা আমরা দেখতে পাচ্ছি কোথায়? এই যে যেমন কিনা আমরা দেখতে পাচ্ছি যে জাতিবাচক বিশেষ হিসেবে মানুষ, গরু, পাখি, নদী, ইংরেজ, ঠিক আছে, এইগুলোকে আমি জাতিবাচক বিশেষ্য বলতে পারি। আচ্ছা, গরুদের কমিউনিটি থাকতে পারে? তালহা জুবাইর বলছে হ্যাঁ, গরুদের কমিউনিটি থাকতে পারে না। এই কারণে কিন্তু স্ল্যাশ দিয়ে একাধিক বা দল লিখে দিয়েছি। গরুর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি তোমাদেরকে আমি যেহেতু একাডেমিক্যালি অ্যানথ্রোপোলজি পড়ি, আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, ঠিক আছে? ক্লাস যেহেতু জমাতে হবে, তাই না? দেখো, মানুষের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সবচেয়ে মূল কারণ হচ্ছে মানুষের বৈচিত্র্য। তার মানে হচ্ছে পৃথিবীর 700, এই যে পৃথিবীর এত কোটি কোটি মানুষ,
প্রত্যেকজন মানুষ আলাদা আলাদাভাবে চিন্তা করে, প্রত্যেকজন মানুষ একটা জিনিসকে আলাদা আলাদাভাবে পারসিউ করে, কিন্তু দেখা যায় যে গরুরা সবাই একদম আসল কমিউনিটি হচ্ছে গরুদেরই। দেখো চিন্তা করো গরুদের কমিউনিটিটা কিরকম। গরুরা পৃথিবীর প্রতিটা গরুই কি চিন্তা করে, চিন্তা করে কিভাবে ঘাস খাবে, তারপরে চিন্তা করে কিভাবে জাবর কাটবে। কি চিন্তা? খুবই সিম্পলিফাইড চিন্তা, কিভাবে ঘাস খাবো, কিভাবে জাবর কাটবো, কিভাবে ঘাস খাবো, কিভাবে জাবর কাটবো। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা মানুষ কিভাবে চিন্তা করে। মনে করো একটা মানুষের দুইটা মানুষের কথা বলি, যেহেতু দুইটা গরুর কথা বলছি, দুইটা মানুষ, একটা মানুষের কাছে মনে করো, দুইটা মানুষের কাছে মনে করো 100 টাকা করে তুমি দিলা। ঠিক আছে, একটা মানুষ চিন্তা করবে বাইরে বাই 100 টাকা পাইছি, আজকে একটা বার্গার খাই একদম উড়াই দিব। ঠিক আছে, কালকে চিন্তা নেই। আরেকটা মানুষ চিন্তা করবে যে আচ্ছা আমাকে 100 টাকা কেন দিল, ব্যাপারটা কি, সে কি আমাকে বেশি পছন্দ করে বা সে কি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায়, ঘটনাটা কি। আবার আরেকটা মানুষ ওই 100 টাকাটা দিয়ে মনে করবে যে আচ্ছা এই 100 টাকাটাকে আমি ভাগ ভাগ করে ব্যবহার করব, মানে হচ্ছে প্রতিদিন 5 টাকার একটা করে পুরি খাবো। এভাবে করে আমি দেখা যাবে যে 100 টাকাটা অনেক দিন ব্যবহার করতে পারছি। অর্থাৎ মানুষের সবচেয়ে সৌন্দর্য জায়গা হচ্ছে মানুষের বৈচিত্র্য। আর গরুর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে গরু না, পৃথিবীর বেশিরভাগ অন্যান্য প্রজাতিগুলো এরকম, তারা হচ্ছে সবাই একই রকমভাবে চিন্তা করে। তো মানুষ যে অনেক জাতি হিসেবে অনেক সুন্দর, বা মানুষ যে জাতি হিসেবে বাকিদের চেয়ে একটু সুপেরিয়র, তার কারণ হচ্ছে মানুষ ভিন্নভাবে চিন্তা করতে পারে। আচ্ছা, তারপর মন্দিরা ব্যানার্জি বলছে বর্তমানে গরু গরু হয়ে গেছে, মানে একটা ওকার হয়েছে। অ্যাজ লং অ্যাজ আমরা এই বানানটা একসেপ্ট না করি, বা অ্যাজ লং অ্যাজ আমরা এই বানানটা ব্যবহার না করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু গরুকে আমরা এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে যেভাবে লিখে এসেছি সেভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা দেখি বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য খুবই সহজ। বস্তুবাচক বিশেষ্য হচ্ছে বই, কলম, থালা, লবণ, পানি, চিনি। তার মানে যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ, এইটাও আমি একটু কমেন্টে লিখে দিই, এটা হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক বা ম্যাটেরিয়াল। কাঁচামাল আছে না, র ম্যাটেরিয়াল, ওরকম ম্যাটেরিয়াল যদি হয়, শুধু কাঁচামাল না, যে কোনো ম্যাটেরিয়াল যদি হয় তখন সেটাকে আমরা বলতে পারি বস্তুবাচক বিশেষ্য। আচ্ছা, তারপরে দেখি, এরপরে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে কি? সমষ্টিবাচক বিশেষ্য। সভা, সমিতি, জনতা, দল, ঝাঁক। সভা, সমিতি, জনতা, দল, ঝাঁক। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা আলাদা কি, একটা আলাদা কমিউনিটি বোঝানো হচ্ছে। কিন্তু এই কমিউনিটি, এই যে উপরে যে কমিউনিটি পড়লাম আর এই কমিউনিটির মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটা সাব কমিউনিটি, বা হচ্ছে এটা একটা ছোট দল। বুঝতে পেরেছ? এটা কিন্তু একটা ছোট দল। তার মানে হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। আমি যখন বলি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, তখন একটা ট্রিকি এক্সাম্পল আমি একটু বোঝাই তোমাদেরকে। হ্যাঁ, আমি যখন বলি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, তার মানে কি এই যে বাংলাদেশের গলিতে গলিতে, অলিতে গলিতে, অন্তরে বন্দরে যেই 17 কোটি মানুষ বেঁচে আছে সবাই ভালো ক্রিকেট খেলে, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যখন বলি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, দ্যাট মিনস বাংলাদেশ যে জাতীয় ক্রিকেট দলটা আছে, এই জাতীয় ক্রিকেট দলটা ভালো খেলে। ঠিক আছে? আচ্ছা, যদিও অনেকে মানতে চাচ্ছ না কমেন্টে, অনেকে বলছো যে না ভাইয়া বাংলাদেশ ভালো খেলেই না, বাংলাদেশ তো ম্যাচ শুরুর আগে অল আউট হয়ে যায়, 58 রানে অল আউট হয়ে যায়। সবই ঠিক আছে। আচ্ছা, এখন একটু বোঝাই যে যখন আমি বলি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, তখন হচ্ছে আমরা কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি না, আমরা কিন্তু ছোট্ট একটা দলকে বোঝাচ্ছি, মাত্র 11 জনের দল, 15 জনের স্কোয়াডকে আমরা বোঝাচ্ছি। ঠিক আছে, এই কারণে এটা একটা সাব কমিউনিটি বা এটা একটা ছোট দল। এই কারণে আমি যদি বলি বাংলাদেশ ভালো খেলে, তখন কিন্তু ওইখানে এই যে বাংলাদেশ ভালো খেলছে এটা রিপ্রেজেন্ট করছে একটা ছোট দলকে, একটা সাব কমিউনিটিকে। এই কারণে এটা একটা সমষ্টিবাচক বিশেষ্য। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশিরা ভালো ক্রিকেট খেলে বা বাংলাদেশিরা ক্রিকেট অনেক পছন্দ করে, তখন এই যে বাংলাদেশিরা আছে, এই বাংলাদেশিরা তখন বলতো কোন বিশেষ্য?
সিফাত খান রাজ বলছে ব্রাজিল ভালো খেলে। একটু কমেন্টে কমেন্টে একটু দেখি তো কারা কারা ব্রাজিলের দলে আর কারা কারা আর্জেন্টিনার দলে। লিখে জানাও তো যে কারা কারা ব্রাজিলের দলে আর কারা কারা আর্জেন্টিনার দলে, যাতে আমাদের ক্লাসটা সবসময় জমজমাট থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি বলি যে ব্রাজিলিয়ানরা ভালো ফুটবল খেলে, তার মানে কি? দেখো, আমি আরেকটু সহজ করে বলি। আমি যদি বলি ব্রাজিল ভালো ফুটবল খেলে, তাহলে ব্রাজিলটা কিন্তু শুধুমাত্র ব্রাজিল ন্যাশনাল টিমকে বোঝানো হচ্ছে। আমি যদি বলি আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে, তাহলে কিন্তু এখানে শুধু আর্জেন্টিনার যে ফুটবল টিমটা আছে সেটাকে বোঝানো হচ্ছে। তখন এই যে ছোট্ট একটা দলকে বোঝানো হচ্ছে, এই যে একটা সাব কমিউনিটিকে বোঝানো হচ্ছে, এই কারণে তখন দেখা যাবে এইটা কিন্তু একটা সমষ্টিবাচক বিশেষ্য। এটা কিন্তু একটা তখন সমষ্টিবাচক বিশেষ্য। কিন্তু আমি যদি বলি যে ব্রাজিলিয়ানরা ভালো ফুটবল খেলে, আর্জেন্টাইনরা ভালো ফুটবল খেলে, বা ব্রাজিলিয়ানরা ফুটবল পাগল জাতি, আর্জেন্টাইনরা ফুটবল পাগল জাতি, তখন এই যে ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন আছে সেটা কিন্তু হয়ে যাবে কি? জাতিবাচক বিশেষ্য। বুঝতে পেরেছি? একটু কমেন্টে লিখে জানাও তো আমরা এই যে জাতিবাচক কখন হবে আর সমষ্টিবাচক কখন হবে এটা বুঝেছি কিনা, একটু কমেন্টে লিখে জানাও দেখি। কমেন্টে লিখে জানাও দেখি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি বন্ধ করে এখন তোমরা আমাকে লিখে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। যে আচ্ছা, শামীম হাসান বলছে স্যার আবার একটু বলেন, বুঝতে পারি নাই। ঠিক আছে, একজনও যদি না বোঝে তাহলে আমি চেষ্টা করি আরেকবার। হাসান জুবের বলছে ভাইয়া বুঝি নাই, আরেকবার। ঠিক আছে, বুঝিয়ে দেই, আরেকবার বুঝাই। দেখো, জাতিবাচক কখন হবে? যখন মোট যে কোয়ান্টিটিটা, মোট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বড় হবে, তখন সেটাকে আমি বলবো জাতিবাচক বিশেষ্য। আর যখন আমি দেখবো যে সমষ্টিটা কখন হবে, যখন দেখবো যে আমরা কোয়ান্টিটিটা বড় না, তখন সেটাকে আমি বলতে পারি কি? তখন আমি সেটাকে বলতে পারি সেটা হচ্ছে সমষ্টিবাচক। আমি তাহলে পরের স্লাইডটাতে লিখে দেই, হ্যাঁ, এইখানে একটু লিখে দেই, তাহলে যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে, এইখানে আমি একটু লিখে দেই। একটু সময় আমাকে দাও, যেহেতু তোমাদের বন্ধুরা এটা বুঝতে পারে নাই, আমি এটা একটু তোমাদেরকে আবার একটু এখানে লিখে ছোট্ট করে লিখে দেই। এইখানে আমি একটু লিখে দেই যে বাকিগুলো বাদ দেই, জাতিবাচক আর জাতিবাচক আর সমষ্টিবাচকটা আমি একটু এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? জাতিবাচক কোনটা? জাতিবাচক হচ্ছে যখন কোয়ান্টিটিটা বড় হবে, বুঝছো? যখন কোয়ান্টিটিটা বড় হবে তখন আমি বলবো যে এটা জাতিবাচক, বুঝছো? আচ্ছা, এক্ষুনি কমেন্টে লিখে দি, এক্ষুনি এইখানে স্লাইডে লিখে দিচ্ছি, কোনো সমস্যাই আর থাকবে না। এটা একটা এক্সট্রা স্লাইড, এটা তোমাদের জন্য আমি জাস্ট বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি। আমি একটু জাতিবাচক বিশেষ্যের ফিচার লিখি, হ্যাঁ। জাতিবাচক বিশেষ্য কোনটা? জাতিবাচক বিশেষ্য হচ্ছে যেখানে এক সংখ্যা বেশি, ঠিক আছে, সংখ্যা বেশি বা বড়, সংখ্যা বেশি বা বড়। আচ্ছা, আর সমষ্টিবাচক বিশেষ্য কিরকম হয়? সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে একদম, যেহেতু এটা কাউন্টার পার্ট, সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যেখানে সংখ্যাটা ছোট, যেখানে সংখ্যাটা ছোট, সংখ্যা কম বা ছোট। আচ্ছা, এখন দুইটা এক্সাম্পল দেই, দুইটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে আচ্ছা,
যেমন হচ্ছে আর্জেন্টাইনরা ফুটবল পাগল জাতি। এইখানে এই যে আর্জেন্টাইন আছে, এই আর্জেন্টাইন বলতে কিন্তু অনেক বড় একটা পপুলেশন বোঝাচ্ছে। এখানে কিন্তু আর্জেন্টাইন বলতে অনেক বড় একটা পপুলেশন বোঝাচ্ছে, এই জন্য এইটা একটা জাতিবাচক বিশেষ্য। আবার আমি যদি বলি যে আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে, আচ্ছা যেহেতু তোমাদের আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটু পরেই মারামারি শুরু হয়ে যাবে, এই কারণে আমি দুইটাই লিখে দিই, আর্জেন্টিনা ব্রাজিল লিখে দিই, আর এখানে হচ্ছে ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইন লিখে দেই। ঠিক আছে, মারামারির কোনো দরকার নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কেন আর্জেন্টিনা অথবা ব্রাজিল ফুটবল খেলে এইটা সমষ্টিবাচক বিশেষ্য হলো জানো? কারণ হচ্ছে এইখানে শুধুমাত্র জাতীয় ফুটবল দলের কথা বোঝানো হচ্ছে, জাতীয় ফুটবল দলের কথা বোঝানো হচ্ছে, যার সংখ্যা কম, যেখানে সদস্য সংখ্যা কম, যেখানে সদস্য সংখ্যা কম। গট দ্য পয়েন্ট? তোমরা কি বুঝছো কেন এইটা এমন হলো? বুঝতে পেরেছো? আচ্ছা, শিমুল কুমার বলছে ভাইয়া হলেন আর্জেন্টিনার সাপোর্টার। না, আমি আর্জেন্টিনার সাপোর্টার না, আমি হচ্ছে স্পেনের সাপোর্টার। আচ্ছা, তারপরে দেখি অদিতি আবৃত্তি বলছে ভাইয়া আমি ইবিআই কোর্স প্লাস ক্র্যাশ কোর্সেও আছি, একদম প্রথম থেকে, কোনোদিনই কমেন্ট পড়েনি। এই যে আজকে বললাম পড়বেন কিনা জানি না, এই যে পড়লাম। সিফাত খান রাজ বলেছে আওয়ামী লীগ কোন ধরনের বিশেষ্য? খুবই একটা পলিটিক্যালি সেন্সিটিভ প্রশ্ন সিফাত খান রাজ করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ কোন ধরনের বিশেষ্য। তোমরা একটু কমেন্টে লিখে জানাতে পারবে যে আওয়ামী লীগ, এই যে একটা রাজনৈতিক দলের কথা বলছি, এইটা কোন ধরনের বিশেষ্য বলো তো দেখি। মাহমুদ হাসান বলছে ভাইয়া কি পড়ছে কেউ বলবেন প্লিজ? আমি পড়ছি হচ্ছে বিশেষ্য পদ। অদিতি রুদ্র বলছে সমষ্টিবাচক। এস কে বাঁধন বিশ্বাস বলছে সমষ্টি। হ্যাঁ, সবাই বলছে সমষ্টিবাচক, এক্স্যাক্টলি। ওকে, তার মানে হচ্ছে আমরা ইতোমধ্যেই বুঝে ফেলেছি যে কোনটা জাতিবাচক বিশেষ্য আর কোনটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে এত চমৎকারভাবে পার্টিসিপেট করার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে ভাববাচক বিশেষ্য। গমন, দর্শন, ভোজন, বেশ কঠিন কঠিন শব্দ এবং বেশ ভাবসাবও নেওয়া হচ্ছে। বলো ভাববাচক বিশেষ্য কোনটা, কিভাবে বুঝবো যে কোনটা ভাববাচক বিশেষ্য? মন্দিরা উত্তর দাও, বলো। মন্দিরা তোমার দিকে জাতি চেয়ে আছে যে ভাববাচক বিশেষ্য কোনটা, লিখে জানাও ঝটপট। মন্দিরা ব্যানার্জি বলছে দর্শন, দেখার ভাব বা কাজ। ভাববাচক বিশেষ্য কোনটা জানো তোমরা? তোমাদেরকে একটু সহজে বলে দেই, ভাববাচক বিশেষ্য বলতে আমরা মূলত সেই সকল বিশেষ্যগুলোকে বুঝি যেগুলো একটু প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয়, যেগুলো একটু প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয়। এখন তোমরা বলতে পারো ভাইয়া প্যাসিভ ফর্মটা কি? প্যাসিভ ফর্ম হচ্ছে যে আমরা যখন ভয়েস চেঞ্জ করতাম ছোটবেলায়, তখন আমাদের মনে আছে না কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস? তার মানে হচ্ছে আমি ভাত খাই, আমি ভাত খাই, আই ইট রাইস। অথবা আমরা কিন্তু বলতাম প্যাসিভ ফর্মে যে রাইস ইজ, আমি ভাত খাই, আই এম ইটিং রাইস, এটার ভয়েস চেঞ্জ করে আমরা বলতাম যে রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। অর্থাৎ এই যে পরবর্তী যে ফর্মটা, অর্থাৎ অন্য কারোর মাধ্যমে হওয়া কাজটাকে আমরা বলি প্যাসিভ ফর্ম। তো ভাববাচক বিশেষ্য হচ্ছে সেই বিশেষ্যগুলো যেগুলো মূলত প্যাসিভ ফর্মে ব্যবহার হয়। যেমন আমার যাওয়া হলো না, বা
সেখানে গমনের ইচ্ছা আছে আমার, কিংবা দর্শনের মাধ্যমেই, দেখো, দর্শনের মাধ্যমেই এই কাজটা করা সম্ভব হতো। আমি একটু দেখি যে এইখানে তোমাদের জন্য কি লিখে দেওয়া যায়। এইখানে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে এইটা মূলত একটা প্যাসিভ ফর্ম। আও, প্যাসিভটা চলে গেল। প্যাসিভ ফর্ম, অথবা এটা হচ্ছে ভার্বের রিপ্লেসমেন্ট বা ভার্বের পরিবর্তে বসে। বুঝছো? এটা কি? এটা ভার্বের পরিবর্তে বসে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যাব না, এইটাকে আমি যদি বলি আমার যাওয়া হবে না, দেখো আমি যাব না, এইটাকে আমি যদি একটু প্যাসিভ করে বলি আমার যাওয়া হবে না, অর্থাৎ এটা অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজের দোষ অন্যের উপর দেওয়ার জন্য এই ব্যাপারটা চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা বলি যে আমি খাবো না, এইটাকে আমরা অনেক সময় বলি যে আমার খাওয়া হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি পরীক্ষায় ভালো করব না, এটা দোষ আমার না, আমি অনেক সময় বলার চেষ্টা করি যে আমার পরীক্ষায় ভালো করা হবে না। ওই যে প্যাসিভ ফর্মে যখন ব্যবহার হয় তখন সেটা হয়ে যায় কি? ভাববাচক বিশেষ্য। তখন সেটা হয়ে যায় কি? ভাববাচক বিশেষ্য। আচ্ছা, কে যেন বলছে, আবিদা মোস্তফা ঝুমুর ঝুমুর বলছে আমার কমেন্ট কি যায় না? কই যাবে? এই যে তোমরা আমার ক্লাসটাকে একটা রেডিও শোর মতো আচরণ করো, যে ভাইয়া আমার কমেন্টটা পড়েন, ভাইয়া আমাকে দেখেন, আমার নামটা বলেন, আমার নামে একটা শাউট আউট দেন, এই যে ব্যাপারটা, এই শাউট আউটের ব্যাপারটা আসলে কি, এটাই আমি বুঝলাম না। তোমাদের সবার জন্য আমার শাউট আউট থাকলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাববাচকটা বুঝো নাই, কে যেন বললো, সুব্রত সাহা বলছে ভাববাচক বুঝি নাই, আরেকবার বুঝাই। হ্যাঁ, ভাববাচক হচ্ছে যখন, ভাববাচক হচ্ছে যখন কোনো সেন্টেন্সে আমরা দেখবো যে একটা প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, যখন আমরা কোনো বাক্যে দেখবো যে একটা প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, তখনই মূলত সেই জিনিসটা হয়ে যাবে, আমরা কি বুঝি, তখনই মূলত আমরা দেখতে পাবো যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি, সেই জিনিসটা হয়ে গেছে কি? ভাববাচক বিশেষ্য। যেমন আমি যাব না, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, আর আমার যাওয়া হবে না এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এইখানে এই যে যাওয়াটা আছে এইটা কিন্তু একটা ভার্ব হওয়ার কথা ছিল। আমি যাব না, আমি যদি এইভাবে ডিরেক্ট বলতাম তাহলে এই যে যাবোটা, এই যাবোটা কিন্তু একটা ভার্ব হতো, একটা ক্রিয়া হতো। কিন্তু আমি যদি বলি আমার যাওয়া হবে না, তখন এই যে আমার যাওয়া, এই যাওয়াটা কিন্তু একটা প্যাসিভ ফর্ম, বা এটা কিন্তু তখন ভার্বের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, এবং ভার্বের পরিবর্তে ব্যবহৃত হয়ে এটা কিন্তু বিশেষ্য হিসেবে কনসিডার হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু তখন আর ক্রিয়া থাকছে না। আমার যাওয়া হবে না, এখানে যাওয়াটা, আমার খাওয়া হবে না, এখানে খাওয়াটা, আমার পরীক্ষায় ভালো করা হবে না, এইখানে যে করাটা, এইগুলো সরাসরি ভার্ব হিসেবে না, বরঞ্চ এগুলো কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এগুলো ভাববাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি, এরপরে লাস্ট বিশেষ্য যেটা আমরা শিখব সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। লাস্ট বিশেষ্য আমরা যেটা শিখব সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। আচ্ছা, মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য। আচ্ছা, একটা জিনিস একটু কমেন্টে একটা ফিডব্যাক দিবা যে আমার এই যে পদ প্রকরণের যে ক্লাসটা, এটা কিন্তু বেশ স্লো আগাচ্ছে, অন্য যে কোনো ক্লাসের চেয়ে এই ক্লাসটা কিন্তু আমি অনেক স্লোলি পড়াচ্ছি। এত স্লো ইউজুয়ালি আমি পড়াই না, এত স্লো আমি কথাও বলি না, এত স্লো আমি কন্টেন্ট ডেলিভারিও দেই না, এত স্লো আমি কিন্তু যে পড়ানো স্লাইড, দেখো মাত্র 3 নম্বর স্লাইডে আছি, এত স্লো কিন্তু আমি স্লাইডও পড়াই না। এই ব্যাপারটা কি তোমাদের জন্য ঠিক আছে? দেখা যায় যে আমি যদি আমার পার্সোনাল অবজারভেশন বলি, তোমরা কমেন্টে লিখে জানাও যে এই ব্যাপারটা কি তোমাদের জন্য ঠিক আছে, নাকি আমি আরো দ্রুত পড়াবো। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে বাংলা প্রথম পত্রটা শিক্ষার্থীরা যত সহজে বোঝে, বা একটা জিনিস যদি একটু দ্রুত বলার জন্য মিস হয়ে যায়, পরে এসে যেভাবে বুঝতে পারে, বাংলা দ্বিতীয় পত্রটা একদম
পড়ার সময় যদি আমি বুঝে বুঝে না যাই তাহলে পরে বোঝাটা একটু কঠিন। বাংলা দ্বিতীয় পত্র ইজ মোর লাইক ম্যাথ। এখানে অনেক গ্রামার থাকে, অনেক সূত্র থাকে, অনেক কিছু থাকে। এই কারণে প্রত্যেকটা জিনিস আমি একটু ধরে ধরে বোঝাতে চাই, ঠিক আছে? কিভাবে পড়ালে ভালো হয় একটু লিখে জানাও তো। ইয়াসমিন আক্তার বলছে আরেকটু ফাস্ট হলে ভালো হয়। আমরা ঠিক করেছি এই পুরো সপ্তাহটাই আমরা পত্রকরণ পড়বো, এই কারণে একটু স্লো পড়াচ্ছি, ঠিক আছে? মাধবী সরকার বলছে একটু ফাস্ট পড়ান, আরো ফাস্ট পড়ান ভাইয়া। পিঙ্কি আক্তার বলছে একদম ঠিক আছে, নোটও করতে পারছি। রুবিনা নাজদিন বলছে, মোহাম্মদ সুলেমান বলছে ঠিক আছে, তারপরে আনিমাদার বলছে ঠিকই আছে। অনেকেই বলছে ভাইয়া ঠিক আছে। তো যারা বলছে একটু ফাস্ট পড়ান তাদের ওপিনিয়নের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটু ফাস্ট পড়াবো, একটু, ঠিক আছে? যাতে বাকিরা আবার এটাতে বিরক্ত না হয়, আমরা একটু ফাস্ট পড়াবো কিঞ্চিত। এরপরে আমরা পড়ব গুণবাচক বিশেষ্য। এরপরে আমরা পড়ব কি গুণবাচক বিশেষ্য। যখন কোনো কিছু অ্যাডজেক্টিভের পরিবর্তে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলতে পারি, কি গুণবাচক বিশেষ্য। আমি এক্ষুনি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটু লিখে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভের পরিবর্তে, ঠিক আছে? আচ্ছা, একটু সিস্টেম দেই এটা। পারফেক্ট, ওকে। তো গুণবাচক বিশেষ্যটা হচ্ছে, যে অ্যাডজেক্টিভের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আমাদের জাতীয় সঙ্গীত খুবই মধুর, আমি যখন এটা বলি যে আমাদের জাতীয় সঙ্গীত খুবই মধুর, তখন এই মধুরটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু মধুরতাই তার অনন্য বৈশিষ্ট্য, এটা যখন আমি বলি তখন এই যে মধুরতাটা, এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, তখন এটা একটা অ্যাডজেক্টিভের নাম। মধুর হচ্ছে অ্যাডজেক্টিভ, মধুর হচ্ছে বিশেষণ, আর এই যে মধুরতা, এই মধুরতাটা হচ্ছে এই বিশেষণের বিশেষ্য। অর্থাৎ মধুর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর মধুরতা হচ্ছে তার পরিবর্তে ব্যবহৃত হয়। মধুরতা কি? মধুরতা হচ্ছে একটা নাউন। স্পেসিফিক্যালি যদি আমি বলি মধুরতা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তার মানে আরও একবার এক্সাম্পলটা বলি, মধুরতার এক্সাম্পলটা কীরকম সেটা হচ্ছে, আমি যদি বলি আমাদের জাতীয় সঙ্গীত খুবই মধুর, তাহলে এই যে মধুরটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমি যদি বলি মধুরতায় তার অনন্য বৈশিষ্ট্য, তখন আমি যদি বলি মধুরতায় বনলতা সেনের অনন্য বৈশিষ্ট্য, তখন এই যে মধুরতাটা, এই মধুরতাটা একটা গুণবাচক বিশেষ্য। বুঝছো? আচ্ছা দেখি, মধুরতাটাই এইখানে অ্যাডজেক্টিভ। একই রকম ভাবেই এই যে তারল্য, তিক্ততা, তরুণ, তারুণ্য, এইগুলোই হচ্ছে গুণবাচক বিশেষ্য। তারল্য জিনিসটা নিয়ে একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে পানি, পানির স্বাভাবিক রূপ হচ্ছে তরল, পানি তরল অবস্থায় থাকে। এই যে আমি যখন বলছি পানি তরল অবস্থায় থাকে, তখন এই যে তরলটা এটা একটা অ্যাডজেক্টিভ, তখন এই তরলটা একটা বিশেষণ। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংকে অর্থনৈতিক তারল্যের সংকট আছে, বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশের অর্থনীতিতে অর্থনৈতিক তারল্যের সংকট আছে, তখন এই যে তারল্যটা এইটা কিন্তু আর অ্যাডজেক্টিভ না, তখন এটা একটা অ্যাডজেক্টিভের নাম, তখন এটা হয়ে যায় গুণবাচক বিশেষ্য। বুঝছো? সুব্রত সাহা বলছে আরেকবার, কোনটা আরেকবার বলো তো? মন্দিরা ব্যানার্জি বলছে তরল দ্রব্যের গুণ হচ্ছে তারল্য। এক্স্যাক্টলি, যখন কোনো গুণের নাম বোঝাবে তখন সেটা হয়ে যাবে কি? বিশেষ্য। রাফিউল কাদির রাফি বলছে বাংলাতে এ মাইনাস পাইছি, এর আগে তো কখনো আমার ক্লাস করো নাই। আই হোপ ইনশাল্লাহ তুমি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে তুমি বাংলা এরপর থেকে এ প্লাস পাবে। এবং শুধু তাই না, মনোযোগ দিয়ে পড়লে এবং স্লাইডগুলো যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো নিয়ে যদি আরেকটু কাজকর্ম করো টুকটাক, তাহলে তুমি সহসাই পড়াতেও পারবে। আমার অনেক বাংলা স্টুডেন্টরা কিন্তু আবার নিজেরাও বাংলা পরবর্তীতে পড়ায় এবং বেশ ভালোই পড়ায়। আচ্ছা, এখন সুব্রত সাহা বলেছে বুঝেছি। ঠিক আছে, সবাই বিশেষ্য পদের যে প্রকারভেদটা এটা অলরেডি আমরা বুঝে ফেলেছি। তারপর দেখি পরের স্লাইডে কি আছে।
এরপরে আমরা এই জিনিসটা ক্লাস নোট হিসেবে দিয়ে দিচ্ছি, যেটা কিনা তোমাদের নোট করার কথা ছিল কিন্তু অনেকে ভুলে যেতে পারো দেখে আমি নিজেই লিখে দিলাম। তারপরে বিশেষ্য পদের আরো কিছু প্রকারভেদ আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, এইটা আসলে বিশেষ্য পদের প্রকারভেদ হবে না, এটা হচ্ছে বিশেষণ পদের প্রকারভেদ হবে। আচ্ছা, যেহেতু তোমাদের আরো ক্লাস আছে, আমি কি আজকের ক্লাসে বিশেষণটা শুরু করব, নাকি হচ্ছে তোমাদের জন্য আরেকটা ক্লাস ওয়েট করে পরের ক্লাসে অর্থাৎ কালকের ক্লাসেই বিশেষণটা পড়াবো এবং বাকি যা আছে সেটা পড়াবো? একটু লিখে জানাও তো দেখি। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু আমাকে লিখে জানাও তো দেখি। জায়মা মেজাবিন বলছি ইনশাল্লাহ ভাইয়া একটা ভালো রেজাল্টের আশা করি। মন্দিরা ব্যানার্জি বলছে এটা তো বিশেষণ পদ। হ্যাঁ, এটা বিশেষণ পদ, টাইপিং মিস্টেক হয়েছিল। ইশতিয়াক আহমেদ লিমন বলছে না ভাইয়া শেষ করে দেন। সামিয়া আলম বলছে ভাইয়া কালকে। মেহেদি হাসান মাফি বলছে কালকে। নাজমুল হোসেন কালকে বলছে পরের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসের জন্য তাহলে তোমাদের আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম আমি একটু রিক্যাপ করি। হ্যাঁ, এরপরে আবার 10:30 থেকে সম্পদের ক্লাস আছে, আমরা ওই ক্লাসটাও যেহেতু অ্যাটেন্ড করবো এই কারণে একটু বাফার টাইম তোমাদেরকে দিব, অর্থাৎ একটু যাতে টুক করে নাস্তা খেয়ে আসতে পারো, চা চা পানি খেয়ে আসতে পারো, এই কারণে অল্প একটু সময় অবশ্যই তোমাদেরকে না দেওয়াটা অমানবিক হবে। আজকের ক্লাসে আমরা খুবই অল্প কিছু জিনিস পড়লাম যেটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে ভাইয়া এই নাউনটা এটা হলো কেন, ভাইয়া ওই নাউনটা এটা হলো কেন। আরেকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে যে অনেক সময় আমিও জানি যে আমি এত বেসিক এত ছোট ছোট জিনিস পড়াই যে জিনিসটা হয়তো বা দরকারই নাই অনেকের জন্য, কিন্তু দেখো বাচ্চারা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে তোমাদের অনেক বন্ধুরা আছে যাদের জন্য এটাই একমাত্র সম্বল। এই যে আমি ক্লাসটা করাই, আমার কাছে এটা কিন্তু অনেক দায়িত্ববোধের একটা জায়গা। সেটা হচ্ছে যে তোমরা হয়তোবা অনেকেই এসএসসি পর্যন্ত অনেক ভালোভাবে পড়ে এসেছো, অনেকেই হয়তোবা ভালো স্কুল কলেজে পড়েছো, ভালো শিক্ষকের কাছে পড়েছো, হয়তোবা তোমাদের বড় ভাই বোন বা তোমাদের মা বাবা তোমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে সবাই কিন্তু একই রকম সুযোগ সুবিধা পায় না। অনেকেই কিন্তু দেখা যায় যে এটাই একমাত্র ক্লাস, যে এই যে আমাদের একজন বন্ধু বললো না যে ভাইয়া আমি বাংলা A- পেয়েছি। এখন ব্যাপারটা কি এইরকম যে সে আসলে ভালো মতো পড়ালেখা করে নাই দেখে বা তার মেধা কম দেখে সে ভালো নম্বর পায় নাই? ব্যাপারটা তো এরকমও অনেকটা, যে আসলে ভালো টিচার সে কখনো পায় নাই। এই কারণে আমরা আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে চেষ্টা করি একদম স্মলেস্ট ব্রেকডাউনে পড়াতে, অর্থাৎ অনেক কিছুই তোমাদের অনেক সময় মনে হতে পারে রিপিটেটিভ, অনেক সময় মনে হতে পারে এটা তো বইতেই আছে, এটা আবার পড়ানোর কি আছে, তাই না? কিন্তু তারপরেও আমি এই জিনিসগুলো পড়ানোর চেষ্টা করি যাতে তোমাদের সেই বন্ধুরাও যারা কিনা প্রথমবারের মতো এটা পড়ছে, হয়তো বা যাদের কিনা আর কোনো জায়গায় ভর্তি হয়ে পড়ার সুযোগ বা আর্থিক যে সামর্থ্যটা আছে সেটা নাই, তাদের কথা চিন্তা করে আমি পড়াই। ঠিক আছে, এইটা একটু আমরা কনসিডার করব। ঠিক আছে, আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্টে দেখি। আদ্রিতা আবৃত্তি বলছে ভাই আগে বাংলা পড়তে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন ইজিয়ার ভালো লাগে। আপনি আর সম্পদ ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে দেন। অনেক ধন্যবাদ আবৃত্তি। আর দেখি কার কি কমেন্ট আছে। শাহ আলম মজুমদার বলছে আজকে কি সম্পদ ভাইয়ার ক্লাস? হ্যাঁ, সম্পদ ভাইয়ের ক্লাস আছে, তবে এইচএসসি ক্র্যাশ করছে। আচ্ছা, অনেক ভালো লেগেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটাতে তোমরা অনেক ভালো পার্টিসিপেট করেছো অন্য যে কোনো ক্লাসের চেয়ে। আজকের ক্লাসটা করিয়ে আমার খুবই ভালো লেগেছে। সো আমার অ্যালার্ম বাজছে কেন, আমি একটু অ্যালার্মটা অফ করি। ইউজুয়ালি দেখা যায় যে আচ্ছা, একটা সেকেন্ড অ্যালার্মটা অফ করে আসি। ইউজুয়ালি দেখা যায় যে এই সময় আমি ক্লাসের জন্য একদম ফাইনাল প্রিপারেশন নেই, তাদের জন্য আমি একটু দুঃখিত। আচ্ছা, জি ভাইয়া আপনি অনেক পজিটিভ মেন্টালিটি নিয়ে পড়ান, বেশ ভালো লাগে। সামি আলম বলছে আমি একদমই বাচ্চা কাচ্চাদের বকাঝকা করি না, আমি চেষ্টা করি যে ধৈর্য ধরে তোমাদেরকে বোঝাতে। তোমরা অনেক সময় দেখবে যে তোমাদের হয়তোবা তোমাদের যদি জিজ্ঞেস করি দেখা যায় যে তোমরা 99%ই হয়তোবা বলেছো যে ভাইয়া বুঝি নাই, কিন্তু একজনও যদি বলো যে ভাইয়া এটা বুঝি নাই, সরি 99%ই যদি বলো যে ভাইয়া বুঝেছি, সামনে পড়ান, আগান,
কিন্তু তারপরও একজনও যদি বলো যে ভাই এটা বুঝিনি, আমি চেষ্টা করি সেই জিনিসটাকে একটু রিক্যাপ করার জন্য, আরেকবারের জন্য বুঝিয়ে দিতে, কারণ আমি এইটা কনসিডার করি যে তোমার হয়তো বা এটাই একমাত্র সুযোগ পড়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আকিব তাফিম বলছে তার চেয়ে বড় কথা যারা আগে পড়ে এসেছে তাদেরও কিন্তু পড়াটা রিভিশন হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে আমরা আগে হয়তো বা পড়ে এসেছি কিন্তু সেই ব্যাপারটা ঝালাই করার অভাবে আমরা ভুলে যাই। অনেক সময় দেখা যায় যে আমরা পুরো জিনিসটাকেই হয়তো বা ভুলভাবে পার্সিউ করতাম, হয়তো বা ভুলভাবে শিখেছি, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সালাম, এবং পরের ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে পরের ক্লাসটা কালকেই হবে। কালকের ক্লাসে আমরা অনেকগুলো নতুন নতুন জিনিস নিয়ে পড়বো, সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর আমার ক্লাসের যে স্লাইড, অর্থাৎ তোমাদের জন্য যে লেকচার শিটটা, সেটা পুরো পথ প্রকরণ পড়ানোর পরে তোমাদেরকে আমি একবারে দিয়ে দিব। সবাইকে পরের ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ফিডব্যাক ফর্ম দিয়ে দিচ্ছি, তোমরা আজকের ক্লাসের ফিডব্যাকটাও আমার এই ফিডব্যাক ফর্মেই দিয়ে দিও। টাটা।